নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা কাকতাড়ুয়া। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় পৌষ 1393-এ, অর্থাৎ 1986 সালে। এই গল্পটি আমরা নিয়েছি সেরা ভৌতিক গল্প 50 এই বই থেকে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, সত্যজিৎ রায়ের লেখা কাকতাড়ুয়া। মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেইটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছু কাল ধরেই গোলমাল করছে। সেই কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছে, কিন্তু সুধীর কিন্তু কোনো গা করেনি। আসলে কাটা যেই অঙ্কটা দেখাচ্ছিল তার থেকে অনেক কম পেট্রোলই ছিল ট্যাঙ্কিতে। এখন তাহলে কি হবে জিজ্ঞাসা করলেন মৃগাঙ্কবাবু। আমি পানাগড় চলে যাচ্ছি, বলল সুধীর। সেখান থেকে তেল নিয়ে আসবো। পানাগড় এখান থেকে কত দূর? এই ধরুন 19 হবে। তার মানে তো 2-2.5 ঘন্টা। শুধু কিন্তু তোমার দোষে আজ এটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ, ভৃত্য স্থানীয়দের উপর বেশি চোটপাট করেন না। কিন্তু 2.5 ঘন্টা এই খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা বড় খিটখিটে হয়ে গেছিল। তাহলে আবার এত দেরি করছো কেন? বেরিয়ে পড়ো না। 8টার মধ্যে কলকাতায় ফিরতে পারবো তো? এখন কিন্তু 3:30। তা পারবো বাবু। এ নাও ধরো টাকা। আর ভবিষ্যতে এরকম ভুলটি আর করো না কখনো। লং জার্নিতে এরকম রিক্সের মধ্যে যাওয়াটা কখনোই কিন্তু উচিত নয়। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড়ের দিকে। মৃগঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় লেখক। দুর্গাপুরের একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার। কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি কিন্তু অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে বেরিয়ে আলমোড়া ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারিদিকটা একবার ভালো করে দেখে নিল। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে। চারিদিকে ধু ধু করছে মাঠ। দূরে, বেশ দূরে একটি মাত্র কুঁড়ে ঘর। একটা মনে হয় তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। এছাড়া আশেপাশে বসতির কোনো চিহ্ন নেই। আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সব কিছুর পেছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূব দিকের দৃশ্য। পশ্চিমেও কিন্তু বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে। তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে তা ওই 2-1টা বাবলা ছাড়া সবগুলোই অনেক দূরে। এদিকেও 2টো কুঁড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশের উত্তরে মেঘ দেখা গেলেও কিন্তু এই দিকটায় রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও হবে কি, রোদের কিন্তু তেজ আছে বেশ। তাই মৃগাঙ্কবাবু গাড়ির ভেতরে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে 2টো অ্যাম্বাসেডর এবং একটা লরি গেছে তার পাশ দিয়ে। তার মধ্যে একটা কলকাতার দিকে। কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞাসা করবার জন্য দাঁড়ায় পর্যন্ত নি। মৃগাঙ্কবাবু মনে মনে বললেন, বাঙালিরা এ ব্যাপারে প্রচণ্ড স্বার্থপর হয়। নিজের অসুবিধে করে পরের উপকার করাটা
তাদের কুষ্টিতে লেখে না। তিনি নিজেও কি এদের মতন ব্যবহার করতেন? হয়তো তাই। তিনিও তো বাঙালি, লেখক হিসাবে তার খ্যাতি আছে ঠিকই, তাতে তার মজ্জাগত দোষগুলোর কিন্তু কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোবরটা বার করে পরে নিলেন। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে। 5টার মধ্যেই অস্ত্র যাবে, তখন কিন্তু আরো ঠান্ডা বাড়বে। কি যে মুশকিলে ফেলল তাকে সুদিন। মৃগাঙ্কবাবু দেখলেন যে বই এসে মন দিতে পারছেন না। তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেইটা এখনো লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে, এই পথটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। না, গাড়িতে বসে থেকে তার আর ভাল লাগে না। খাতা বন্ধ করে বাইরে এসে দাঁড়িয়ে আবার একটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু। তারপর কয়েক পা সামনের দিকে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইদিক ওইদিক দেখে তার মনে হলো বিশ্ব চলচলে তিনি একা। এমন একা তিনি কোনোদিনই অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে। ওই যে ওই কাকতাড়ুয়াটা মাঠের মাঝখানে, ওই যেন কি একটা শীতের ফসল রয়েছে, তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়াটা। একটা খাড়া বাঁশ মাটিতে পোঁতা, আর তার মধ্যে আড়াহাড়ি ভাবে একটা বাঁশ ছড়া হাতের মতন দুই দিকে বেরিয়ে আছে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্যে দিয়ে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুর করা মাটির হাড়ি। দূর থেকে কিন্তু বোঝা যায় না। মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাড়ির রং কালো, আর তার ওপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ড্যাবা ড্যাবা চোখ ও মুখ। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা আসল মানুষ হিসাবে ভুল করে, আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি আসলেই এতই কম? কুকুর তো এই ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাক চড়ুই কি তাহলে সে গন্ধ পায় না? মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যেই জামাটা কাকতাড়ুয়ার গায়ে পরানো হয়েছে সেটা একটা চেক শার্ট। কার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো চেক শার্টটা দেখে? মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না। তবে কোনো একটা মানুষকে ওরকম শার্ট তিনি পরতে দেখেছেন, তা বেশ কিছুকাল আগে। আশ্চর্য, ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণীই নেই। মৃগাঙ্কবাবু আর ওই কাকতাড়ুয়া। এই সময় খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কমই দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর জীবনে কিন্তু প্রথম। মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন, 4:20। সঙ্গে ফ্ল্যাক্সের চা রয়েছে, সেইটারই সদ্ব্যবহার করা যেতে পারে। গাড়িতে ফিরে এসে ফ্লাক্সের ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্কবাবু। শরীরটা একটু গরম হলো। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে, আর মিনিট 5 মধ্যেই অস্ত্র যাবে। আরেকটা অ্যাম্বাসেডর মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ থেকে হু করে বেরিয়ে গেল। মৃগাঙ্কবাবু আরেকটু চা ঢেলে খেয়ে তারপর গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনো ঘন্টাখানেক দেরি।
কি করা যায়? পশ্চিমের আকাশ এখনো লাল, সেই দিকটা থেকে মেঘ সরে এসেছে। চ্যাপ্টা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। কেন জানি মৃগঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তে ওই নকল মানুষটা তাকে ভীষণভাবে আকৃষ্ট করছে। সেইটার দিকে এক দৃষ্টি চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃৎকম্প আরম্ভ হলো। ওইটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি? হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা? দাঁড়ানোর ভঙ্গিটা কি আর একটু জ্যান্ত মানুষের মতন? খাড়াই বাসটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে? ওই দুটো কি বাস না ঠ্যাং? হঠাৎ মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না? মৃগাঙ্কবাবু বেশি সিগারেট খান না, কিন্তু এই অবস্থায় তাকে আরেকটা ধরাতে হলো। তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন। কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে না, কখনোই না। কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়াটার দিকে গেল। না, কোনো সন্দেহ নেই, সেইটা তার জায়গা বদল করেছে। সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে না, আসছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দু পায়ে চলা। হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই চেক শার্ট, আর তার সাথে মালগোছা দিয়ে পরা খাটো ময়লা ধুতি। বাবু, মৃগাঙ্কবাবুর সমস্ত শরীরের ভেতর দিয়ে একটা কম্পন অনুভব হলো। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে, এবং এই গলা তার চেনা। এ হলো তাদের এককালের চাকর অভিরামের গলা। এই দিকেই তো ছিল অভিরামের দেশ। একবার তাকে জিজ্ঞাসা করেছিল মৃগাঙ্কবাবু। অভিরাম বলেছিল সে নাকি থাকে মানগড়ের পাশের গায়ে। পানাগড়ের আগের স্টেশনই তো মানগড়। মৃগাঙ্কবাবু চরম ভয় পিছুতে পিছুতে গাড়ির সাথে সেটে দাঁড়ালো। অভিরাম এগিয়ে এসেছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। আমায় চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সব সাহসটাকে এক জায়গায় এনে মৃগাঙ্কবাবু প্রশ্ন করলেন, তুমি অভিরাম না? একদিন পরেও আপনি চিনেছেন বাবু? মানুষেরই মতন দেখাচ্ছে অভিরামকে, তাই বোধ হয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন। বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমি তোমায় কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনি নিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছিলেন, কিন্তু শেষে এমন হলো কেন বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? মৃগাঙ্কবাবুর মনে পড়ল 3 বছর আগের ঘটনা। অভিরাম ছিল মৃগাঙ্কবাবুদের 20 বছরের পুরনো চাকর। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে। সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। সুযোগ সুবিধে দুটোই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করে দেন যে অভিরামই নাকি চোর। ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। আপনাদের ওখান থেকে চলে আসার পর
আমার কি হলো জানেন? আর আমি চাকরি করিনি কোথাও, কারণ আমার কঠিন ব্যায়াম হয়। উদুরি, টাকা পয়সা নাই, না ওষুধ, না পথ্যি। সেই ব্যায়ামই আমার শেষ ব্যায়াম। আমার এই জামাটা ছেলে রেখে দেয়, সে নিজে কিছুদিন পরে, তারপর সেটা ছিঁড়ে যায়। তখন সেটা কাকতাড়ুয়ার পোশাক হয়। আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আপনার সাথে আবার দেখা হবে। আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটাই আপনাকে বলতে চাইছিলাম। সেটা কি অবিরাম? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় একটু খোঁজ করবেন। সেইখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই 3 বছর ধরে। আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে এখনো দেখতে পায়নি। এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অবিরাম কোনো দোষ করেনি। অবিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধ্যা নেমে এসেছে। মৃগাঙ্কবাবু শুনলেন অবিরাম বলছে, এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু। আমি আসি, আমি আসি তাহলে। মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অবিরাম অদৃশ্য হয়ে গেল। কে জেনেছি বাবু? সুধীরের কথায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল। গল্পের প্লট ভাবতে ভাবতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুম ভাঙতেই তার দৃষ্টি গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতাড়ুয়াটা যেমন ছিল ঠিক তেমনভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু চুরি গেলেও ওঝার সাহায্য আর কখনোই নেবেন না।